আজ মূর্তিতে আমাদের তৃতীয় দিন। এর মধ্যে মূর্তিতে এসে পৌঁছেছি আর গরুমারা জঙ্গলের সাফারিও সম্পন্ন হয়েছে। সেই অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে আগের ভিডিওতে রইল। আজকের দিনটা ছিল ডুয়ার্সের আশেপাশে কিছু পরিচিত জায়গা ঘুরে দেখার দিন। সকাল হতেই একটা ছোট্ট মারুতি ওয়াগনার এসে উপস্থিত হলো আমাদের নিতে। ভোরে নরম আলো গায়ে মেখে আমরাও বেরিয়ে পড়লাম ডুয়ার্সের কয়েকটা জনপ্রিয় জায়গার উদ্দেশ্যে। পুরো দিনের জন্য গাড়ি ভাড়া পড়েছিল প্রায় 2200 টাকা। সেটার ব্যবস্থাও রিসর্ট থেকেই হয়ে গেছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়লাম চাপড়ামারি জঙ্গলের সবুজ দীর্ঘ করিডরে। এখানে জঙ্গল আর মানুষের সহাবস্থান সহজেই চোখে পড়ে। এক সময় রাস্তা ধীরে ধীরে সরু আর উঁচু হতে শুরু করলো, আর সেই সঙ্গে রাস্তার অবস্থাও খারাপ হতে শুরু করলো। এরপর আমরা পৌঁছে গেলাম গৈরিবাস ভিউ পয়েন্টে। এখান থেকে ভুটান সীমান্তের দৃশ্য সত্যিই অপূর্ব। কিছুক্ষণ চারপাশটা দেখে আবার রওনা দিলাম। যত উপরে উঠছিলাম রাস্তার অবস্থাও তত খারাপ হতে শুরু করলো। এসে পৌঁছালাম ঝালং বা জলঢাকা ব্রিজের ওপর, যার এ পাশেতে WBFDCর জলঢাকা রিসোর্টও আছে। নিচ দিয়ে বয়ে চলা নদীর প্রবল শব্দ যেন চারপাশের নীরবতাকেও ঢেকে দেয়। আমাদের পরের গন্তব্য ছিল ঝালং হাইডেল প্রজেক্ট। এখানেও জলের গর্জন প্রকৃতির শক্তিকে অন্যভাবে অনুভব করায়। নিচে পড়ে থাকা বিশাল পাথরটা কত প্রজন্মের সাক্ষী কে জানে। আগেরবার যখন এখানে এসেছিলাম তখনকার সঙ্গে আজকের তেমন কোনো পার্থক্য চোখে পড়ল না। নিজের আলাদা গঠনের কারণেই পাথরটা এখন এই এলাকার একটা পরিচিত ল্যান্ডমার্ক। এরপর আরও কিছুটা পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্য বিন্দুতে। হরেক রকম দোকানপাট আর ভিড়ে জমজমাট এই জায়গাটার মূল আকর্ষণ অবশ্যই এখানকার জলবিদ্যুৎ কেন্দ্র আর বেয়ে আসা প্রবল জলধারা। সত্যি বলতে সময়ের সঙ্গে জায়গাটা অনেকটাই বদলে গেছে। এখন পর্যটকদের জন্য নদীর জলে পা ডোবানোর পথ তৈরি হয়েছে। সেই টলমল জলের টানে পাথরের ফাঁক গলে ধীরে ধীরে এগিয়ে গেলাম নদীর আরও কাছে। এই জলঢাকা নদী ভুটান আর ভারতের মাঝখানে এক প্রাকৃতিক সীমারেখার মতন বয়ে চলেছে। পাহাড়ি উপত্যকার ভেতর দিয়ে নেমে আসা বাঁধের কারণে তৈরি হয়েছে এই বিশাল জলাধার। আর সেই জলাধার ঘিরেই এখন গড়ে উঠেছে চমৎকার পর্যটন কেন্দ্র। চারিদিকে পাহাড়, সবুজ, সাথে শান্ত পরিবেশ। আমরা ফিরতে ফিরতে পর্যটকদের ভিড় অনেকটাই বেড়ে গেছিল। যানজট সামলে বেরোতে বেরোতে দুপুর গড়িয়ে গেল। ততক্ষণে পেটে ছুঁচোর ডন বৈঠকও শুরু হয়ে গেছে। দুপুরে খাওয়ার জন্য থামলাম ছোট্ট এক সুন্দর রেস্তোরাঁয়। তীব্র বেগে নেমে আসা ঝর্ণা আর তার পাশেই এই রেস্তোরাঁ, সব মিলিয়ে খিদেটা যেন আরও বেড়ে গেছিল। সাধারণ কিন্তু সুস্বাদু খাবারে তৃপ্তির সাথে ভোজন সারা হলো।
এরপর রেস্তোরাঁর পিছনে কিছুটা সময় কাটালাম দুর্দান্ত ঝর্ণার পাশে। কিছু ভালো মুহূর্ত সঙ্গে নিয়ে আবার রওনা দিলাম। সামসিং এর জন্য মূল রাস্তা ছেড়ে ঢুকে পড়লাম এক জঙ্গলের নির্জন পথে। রাস্তা বেশ সরু, দুর্গম, আর লোকজনও প্রায় নেই বললেই চলে। চলতে চলতে স্থানীয় দিনমজুরদের চোখে পড়ল। তাদের শ্রমের সঙ্গে ভেসে আসছিল পাহাড়ি সুর। সামসিংয়ে প্রথমবার যখন এসেছিলাম তখন নদীর ধারে নামার তেমন সুযোগ ছিল না, কিন্তু এবার দেখলাম সরু রাস্তা ধরে অনেকেই নদী থেকে ওঠানামা করছে। কিছুক্ষণের মধ্যে আমরাও পৌঁছে গেলাম নদীর তীরে। ফেরার পথে পরিকল্পনা ছিল সান্তালাখোলা হয়ে আসার, তবে আমাদের ড্রাইভার সেখানে যেতে রাজি হলো না। ওখানে যেতে চাইলে ওখানকার গাড়ি ভাড়া করে সান্তালাখোলা যেতে হবে। যাই হোক, খানিকটা হতাশ হয়েই ফেরার পথ ধরলাম। রিসোর্টে ফিরে এদিক ওদিক হাঁটাহাঁটি আর নদীর ধারে সময় কাটিয়ে সন্ধ্যা নেমে এলো। তবে পর্যটন প্রসারের সঙ্গে মূর্তিকে অপরিচ্ছন্ন হতে দেখেও মনটা খারাপ হয়ে গেল। যদিও এটাও স্বাভাবিক, পর্যটনের সঙ্গে পরিবর্তন অবশ্যম্ভাবী। চতুর্থ দিন শুরু হলো বেশ অলসভাবে। আজ কোনো তাড়া নেই, কোথাও যাওয়ার নেই, কিছু করারও নেই, শুধু সময়টাকে ধীরে ধীরে উপভোগ করার দিন। সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হলো রিসোর্টের চারপাশে ঘোরাঘুরি। নতুন কিছু দেখা, ছোট ছোট অজানা কোণ খুঁজে পাওয়ার এক নিরুদ্দেশ হাঁটাহাঁটি। ঘুরতে ঘুরতে চলে এলাম বনানীর পিছন দিকটায়। এখানে ইকো ট্যুরিজমের জন্য আলাদা করে জায়গা তৈরি করা হয়েছে। তাঁবু, খোলামেলা পরিবেশ আর চারদিকে সবুজে ঘেরা নিরিবিলি একটা অংশ। তবে এই মুহূর্তে পুরো জায়গাটাই নিস্তব্ধ। এখানে এখন কোনো পর্যটক নেই, সব কিছু বন্ধ, চারিদিক চুপচাপ। সুস্বাদু প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীনভাবে। বনানীর বাইরে যেদিকে পথ গেছে বেঁকে সেদিকেই হাঁটতে শুরু করলাম। নিঃসন্দেহে এখানে জনবসতি অনেক বেড়েছে। তৈরি হয়েছে একের পর এক নতুন রিসর্ট। তবে আশা করি এই উন্নয়নের ভিড়েও অন্তত সবুজটুকু যেন হারিয়ে না যায়। বিকালের কিছুটা সময় কাটিয়ে এলাম কাছের চালসায়। তারপর আবার ফিরে এলাম মূর্তির শান্ত কোলে। শেষবারের মতো নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নির্মীয়মান নতুন ব্রিজের কাছে। শেষবারের মতো নদীর জলে পা ডুবিয়ে বসে রইলাম কিছুক্ষণ। আগামীকাল সকালেই আমরা রওনা দেব পাহাড়ের দিকে। আজ আমাদের গন্তব্য লাভা। চালসা পেরিয়ে বাঁদিকের রাস্তা ধরতেই শুরু হলো পাহাড়ের দিকে এগিয়ে চলা। এখানকার রাস্তা বেশ মসৃণ, হালকা রোদ রয়েছে ঠিকই, বরং এমন আবহাওয়ায় ড্রাইভ করতে দারুণ লাগছিল। কিছুক্ষণ পরেই হাইওয়ে ছেড়ে ঢুকে পড়লাম সরু পাহাড়ি রাস্তায়। চারদিকে সেনা ছাউনি, চা বাগান, অগাধ সবুজ আর এক অদ্ভুত শান্তি। হয়তো এই শান্তিটাই পাহাড়ে যাওয়ার আনন্দকে আরো বাড়িয়ে দেয়।
আলো আর ছায়ার খেলা দেখতে দেখতে আমরাও এগিয়ে চললাম আজকের গন্তব্যের দিকে। পথে পড়ছিল ছোট ছোট পাহাড়ি বসতি, তবে আমাদের নজর কাড়ছিল রাস্তার ধারে টাঙানো ছোট ছোট নিরাপত্তা বার্তাগুলো। কোথাও মজার ছলে, কোথাও আবার সতর্কতার ভাষায় প্রতিটা বাক্য যেন পথচলাকে আরো উপভোগ্য করে তুলছিল। এখনো পর্যন্ত খুব একটা খাড়া চড়াই শুরু হয়নি, তার মধ্যেই একটা ভিউ পয়েন্ট দেখে গাড়ি থামিয়ে দিলাম। গরুবাথানে ছোট্ট চা বাগান অম্বিয়ক, নিচ দিয়ে বয়ে চলেছে সরু পাহাড়ি নদী, আর দূরে সারি সারি সবুজ পাহাড়। পুরো দৃশ্যটাই যেন শান্ত একটা পাহাড়ি ছবির মতো। লাভা যাওয়ার রাস্তা তার আঁকাবাঁকা সৌন্দর্যের জন্য বেশ পরিচিত। খাড়া, সরু আর পেঁচানো অসংখ্য বাঁক পেরিয়ে এই রাস্তা এগিয়ে গেছে ঘন আলপাইন অরণ্যের ভেতর দিয়ে। কুয়াশা আর সবুজে মোড়া এই পথ যে কোনো ভ্রমণপ্রেমীর কাছেই আলাদা রোমাঞ্চ নিয়ে আসবে। আরও কিছুটা এগোতেই শুরু হলো এই রাস্তার পরিচিত কুয়াশা। যত উপরের দিকে উঠছিলাম ততই বাড়ছিল একের পর এক হেয়ারপিন বাঁক, তার সঙ্গে যোগ হয়েছিল ঘন কুয়াশা। কখনো কখনো কুয়াশা এতটাই ঘন হয়ে যাচ্ছিল যে সামনে কয়েক মিটারের বেশি কিছুই দেখা যাচ্ছিল না। তবে এই সময়টা রাস্তা মোটামুটি ভিড়হীন। সিকিমগামী ব্যস্ত রাস্তাগুলোর তুলনায় এখানকার পরিবেশ অনেকটাই শান্ত, তাই ধীরে সুস্থে পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ করতে করতে সহজেই পৌঁছে যাওয়া যায় লাভায়। আরও কিছুটা এগোতেই শুরু হলো এই পথের বিখ্যাত আলপাইন অরণ্য। রাস্তার দুপাশ জুড়ে বিস্তৃত ঘন আলপাইন বন এই যাত্রার এক অন্যতম আকর্ষণ। সুউচ্চ পাইন, ফার আর নানা পাহাড়ি গাছে ঢাকা এই বনভূমির ভেতর দিয়ে যেতে যেতে মনে হয় প্রকৃতির এক নীরব জগতে ঢুকে পড়েছি। কুয়াশা সবুজের মেলবন্ধনে এই অরণ্য পথের সৌন্দর্য সত্যি অন্যরকম। এরপর পথ ছিল মোটামুটি সহজই। কিছুটা এগিয়ে জনবসতির ভেতর দিয়ে এসে আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্য হোটেল মহাকালাতে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করিডোর পেরিয়ে প্রথম তলাতেই হলো আমাদের থাকার ব্যবস্থা। একটা ছোট্ট চমৎকার এক্সিকিউটিভ ভিউ রুম। উপত্যকার দিকটা তখনও কুয়াশায় ঢাকা, বাইরে ভেজা আবহাওয়া আর হালকা ঠান্ডা। ভিজে আছে শোনা ওখানটা। আমরা যখন লাভায় পৌঁছলাম তখনও দুপুরের বেশ কিছুটা সময় বাকি। হোটেলের লাগোয়া রেস্তোরাঁয় পৌঁছতে পৌঁছতে প্রায় 2:30 বেজে গেল। দারুণ এক মধ্যাহ্নভোজের পর বেশ আরাম করেই কেটে গেল দুপুরটা। রাস্তার পাশেই ওদের পার্কিং, তাই গাড়ি রাখতে খুব একটা অসুবিধা হলো না। লাভা মনেস্ট্রির দিকে একটা সরু রাস্তা নেমে গেছে। বিকালের এই সময়টায় কুয়াশার জন্য চারপাশে একটা আলাদা ঠান্ডা অনুভূত হচ্ছিল। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে লাভা মনেস্ট্রি। চারপাশে নীরবতা আর পাহাড়ি পরিবেশ জায়গাটাকে আরও বিশেষ করে তুলেছে। মেঘ, পাইন গাছ আর ঠান্ডা হাওয়ার মধ্যে এই বৌদ্ধ মনেস্ট্রিটা যেন এক অন্যরকম প্রশান্তির অনুভূতি দেয়। এখানে দাঁড়িয়ে মনে হয় ব্যস্ত জীবনের সব শব্দ যেন একটু সময়ের জন্য থেমে গেছে। সন্ধে নামার আগেই আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আজ যাত্রার 6ষ্ঠ দিন, আর এই সফরের শেষ পূর্ণদিনও বলা চলে। এরপরই ফেরার পালা। সবুজ উপত্যকা আর পাইন জঙ্গলের মাঝে ঘুম ভাঙার অনুভূতিটা সত্যি আলাদা। সকালের প্রাতরাশ রুমেই সার্ভ করা হলো। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম লাভা ঘুরতে। লাভা মোড়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা গাড়ি জোগাড় করতে খুব একটা সমস্যা হলো না। একটা সাদা বোলেরোতে আমরা কয়েকজন উঠে বসলাম আর রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। লাভা থেকে ছাঙ্গে ফলসের পথে ঢুকতেই শুরু হয় নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ঘন জঙ্গল। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার দুপাশে জুড়ে উঁচু পাইন,
শ্যাওলা ধরা গাছ আর কুয়াশায় ঢাকা বন। পুরো পথটার মধ্যেই আছে এক রহস্যময় সৌন্দর্য। তবে রাস্তার অবস্থা সব জায়গায় খুব একটা ভালো নয়। কোথাও ভাঙাচোরা অংশ, পাথরে ভরা অসমান রাস্তা। অনেক জায়গায় রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অভিজ্ঞ চালকদেরও বেশ সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল। মাঝে মাঝে শুধু পাখির ডাক আর গাড়ির শব্দ ছাড়া চারপাশ একেবারে নিস্তব্ধ। তাই এই পথটা শুধু একটা রাস্তা নয়, পাহাড় আর জঙ্গলের পরিবেশকে খুব কাছ থেকে অনুভব করার এক অন্যরকম অভিজ্ঞতা। ছাঙ্গে ফলস, পাহাড়ের বুক চিরে নেমে আসা এক অপূর্ব জলপ্রপাত। চারপাশে ঘন সবুজ পাহাড়, জঙ্গলে ঢাকা ঢাল আর ঠান্ডা পাহাড়ি হাওয়ায় জায়গাটা যেন একেবারে ছবির মতো লাগে। দূর থেকেই কানে আসে জলের গর্জন, আর তার সঙ্গে মিশে থাকে জঙ্গলের নিস্তব্ধতা আর পাখির ডাক। তবে এই সৌন্দর্যের কাছে পৌঁছতে নামতে হয় বেশ খাড়া আর কিছুটা ভয় ধরানো সিঁড়ি দিয়ে। কোথাও সিঁড়ি ভেজা, কোথাও আবার সরু, কোথাও অসমান। তাই খুব সাবধানে পা ফেলেই নিচে নামতে হয়। কিন্তু যখন শেষ পর্যন্ত সামনে ধরা দেয় ছাঙ্গে ফলসের বিশাল জলাধার আর চারপাশের পাহাড়ি প্রকৃতি, তখন মনে হয় পুরো পরিশ্রমটাই যেন সার্থক। এখানে পৌঁছানোর পর সত্যিই আর বেশি কিছু বলার থাকে না। শুধু প্রকৃতির মধ্যে হারিয়ে এই জায়গাটাকে অনুভব করতে ইচ্ছা করে। আর সামনে দাঁড়িয়ে জলপ্রপাতের গর্জনকে অনুভব করার অভিজ্ঞতাটা সত্যি আলাদা। কিছুটা সময় নিচে কাটানোর পর এবার ওপরে ওঠার পালা। আর তখনই বোধহয় আসল পরীক্ষাটা শুরু হয়। দীর্ঘ খাড়াই পথ বেয়ে ওপরে উঠতে উঠতে বেশ ভালোই হাঁপিয়ে যেতে হয়। ফেরার পথে কিছুটা সময়ের জন্য থামলাম কোলাখামে। তারপর আবার দীর্ঘ পথ পেরিয়ে লাভার দিকে ফেরার পালা। এর মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। জঙ্গলে সেই সরু রাস্তা ধরে বৃষ্টির মধ্যে চলার অনুভূতিটা বেশ উপভোগ্য লাগছিল। দুপুর নাগাদ ফিরে এলাম লাভা বাজারে। প্রায় 3:30 নাগাদ ড্রাইভার আবার গাড়ি নিয়ে হাজির হলেন। আমরাও বেরিয়ে পড়লাম গুম্বাদার মনাস্ট্রির উদ্দেশ্যে। লাভা থেকে গুম্বাদার মনাস্ট্রির পথে এগোতে এগোতে পাহাড়ের সৌন্দর্য যেন আরও গভীর হয়ে ওঠে। পথের প্রতিটা বাঁক যেন নতুন কোনো দৃশ্য সামনে এনে দেয়। তাই মনাস্ট্রিতে পৌঁছানোর আগেই এই যাত্রাপথটাই ভ্রমণের অন্যতম সেরা অংশ হয়ে ওঠে। গুম্বাদার মনাস্ট্রি লাভার এক শান্ত নিরিবিলি পাহাড় কোণে অবস্থিত। চারপাশে সবুজ পাহাড়, পাইন বন আর নির্মল পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকা এই বৌদ্ধ মনাস্ট্রিটি যেন শান্তিতে কিছুটা সময় কাটানোর এক আদর্শ জায়গা। রঙিন প্রার্থনা পতাকাগুলো বাতাসে দুলতে থাকে, আর চারপাশে নীরবতা মনকে এনে দেয় এক অন্যরকম শান্তি। প্রকৃতি আর আধ্যাত্মিকতার মিলন এই জায়গাটাকে লাভার অন্যতম আকর্ষণ করে তুলেছে। লাভায় ফিরে এখানকার পাইন অরণ্যে কিছুটা সময় কাটালাম। এই অরণ্যের মধ্যেই রয়েছে WBFDCর নেচার রিসর্ট। হোটেলে ফিরে বিকালের চা আর জলখাবার সেরে জানলার ধারে বসে দেখতে লাগলাম লাভার দিন শেষের আলো। পাহাড়ের গায়ে ধীরে ধীরে নেমে আসছিল সন্ধ্যা, আর কুয়াশাও যেন নিজের জায়গা করে নিচ্ছিল চারপাশে।